আজ আপনাদের জন্য রয়েছে দেবল দেববর্মার লেখা গল্প চন্দ্রবর্মার গুপ্তধন। সাহিত্যিক দেবল দেববর্মার আসল নাম অজিত চট্টোপাধ্যায়। বাবার বদলির চাকরির দরুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পড়াশুনো করতে হয়। বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি প্রথম জীবনে শিক্ষকতা করতেন, পরে বাণিজ্যকর দপ্তরের আধিকারিক হন। দেবল দেববর্মা ছদ্মনামে তার প্রকাশিত গ্রন্থ প্রায় 60-এর অধিক। তার রচিত একাধিক কাহিনী ও নাটক বেতার এবং দূরদর্শনে সম্প্রচারিত হয়েছে। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র প্রলয়। কলেজের গেট থেকে বেরোনোর সময় প্রলয়ের চোখ পড়ে এক ভদ্রলোকের উপর। কাছে গিয়ে প্রলয় জানতে পারে তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ইতিহাস নিয়ে গবেষণা করছেন এবং এখন বাঁকুড়াতে এসেছেন রাজা চন্দ্রবর্মার গুপ্তধন খুঁজতে। কিন্তু তার জন্য দরকার একজন দক্ষ অ্যাথলিট। শুরু হয় প্রলয়ের নতুন অ্যাডভেঞ্চার। প্রলয় কি খুঁজে পাবে গুপ্তধন? শুরু হচ্ছে আজকের গল্প চন্দ্রবর্মার গুপ্তধন। গল্প পাঠে অরূপ কুমার দেব এবং গল্পের সূত্রধার শুভজিৎ ভট্টাচার্য। কলেজের গেটের পাশে লোকটা চুপ করে দাঁড়িয়ে, পরনে ঢিলেঢালা পাজামা, গায়ে ফিনফিনে আদ্দির পাঞ্জাবি, চোখে সোনালি ফ্রেমের চশমা, নিখুঁত কামানো দাড়ি। গভীরভাবে কি যেন চিন্তা করছিল সে। মাঝে মাঝে মুখ তুলে শুশুনিয়া পাহাড়টার দিকে তাকিয়ে বিড়বিড় করে বকছিল। আবার কখনো গম্ভীর মুখে পকেট থেকে একটা কাগজ বের করে নিবিষ্ট মনে কি যেন মিলিয়ে দেখতে লাগলো। কেমিস্ট্রি ক্লাসের পর 2টো পিরিয়ড অফ। বোটানির প্রফেসর NKC অসুস্থ। ফার্স্ট ইয়ার ক্লাসের তাই বেলা 2টোয় ছুটি। বন্ধুরা অনেকক্ষণ কেটে পড়েছে। সাইকেলে উঠে প্রলয় নিজেও এতক্ষণ বাড়ি রওনা হতো, কিন্তু লাইব্রেরিতে 2টো বই ফেরত দিয়ে নতুন বই ইস্যু করতে প্রায় আধ ঘন্টা দেরি হয়ে গেল। প্রলয় যখন মাঠে নামলো তখন কলেজটা চুপচাপ। অন্য সব ইয়ারের ক্লাস চলছে। দূরে একটা জাম গাছের নিচে 3-4 জন ছেলে শুধু জটলায় মত্ত। সাইকেল নিয়ে কলেজের গেট থেকে বেরোতে গিয়ে লোকটাকে তার চোখে পড়ল। রাস্তার ধারে কেমন অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে সে। ওকে ঠিক চিনতে পারল না। আগে কোথাও দেখেছে বলেও মনে হলো না। প্রলয় অবশ্য খড়গপুরে থাকে। মাত্র কয়েক মাস বাঁকুড়া কলেজে ফার্স্ট ইয়ার সায়েন্স ক্লাসে ভর্তি হয়েছে। এখানকার সব মানুষকে সে চিনবে কেমন করে? তবু প্রলয়ের ধারণা হলো লোকটা এই শহরের বাসিন্দা নয়। চোখাচোখি হতেই তার দিকে তাকিয়ে সে ঠিক করে হেসে ফেলল। ভাবখানা যেন কত কালের চেনা। প্রলয় নিজে খুব আশ্চর্য হলো। লোকটা তার পরিচিত নাকি? কবে কোথায় দেখা হয়েছিল প্রলয় মনে করতে চেষ্টা করলো, পারল না। একবার ভাবলো এমনও হতে পারে ওর স্বভাব অমনি, নতুন কাউকে দেখলেই ফিক করে একটু হাসে। হাতছানি দিয়ে লোকটা এবার তাকে কাছে ডাকলো। সাইকেলে চেপে রওনা দেবে ভাবছিল, কিন্তু ওর দিকে এক নজর তাকিয়ে সে অদম্য একটা আকর্ষণ বোধ করল। কলেজের গেটের পাশে ওই লোকটা চুপচাপ দাঁড়িয়ে কেন? মাঝে মাঝে অনেক দূরের শুশুনিয়া পাহাড়টার দিকে তাকিয়ে কি অত চিন্তা করছে? সাইকেলটা ঠেলে পায়ে পায়ে ওর কাছে যেতেই লোকটা তাকে জিজ্ঞাসা করল, এই, তুমি কলেজে পড়ো? আগে হ্যাঁ। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার সায়েন্স। আজ তাড়াতাড়ি ছুটি হলো কেন? বটানির স্যার NKCর জ্বর, তাই। লাস্ট ক্লাসে কি সাবজেক্ট ছিল? হ্যাঁ, কেমিস্ট্রি। আজ ক্লাসে কি পড়লে? প্রলয় ভ্রু কুঁচকে ওর মুখের দিকে তাকালো। লোকটা তার বিদ্যে বুদ্ধি যাচাই করতে চায় নাকি? গম্ভীর মুখে সে জবাব দিল, নাইট্রিক অ্যাসিড। তার মানে অ্যাকুয়া ফর্টিস। লোকটা যেন বিড়বিড় করল। প্রলয় একটু অবাক হলো। এই অচেনা লোকটা কোনো কলেজে কেমিস্ট্রি পড়ায় নাকি? অধ্যাপক না হলেও রসায়ন নিয়ে ওর যে চর্চা আছে তা বুঝতে প্রলয়ের তিলমাত্র দেরি হলো না। নাইট্রিক অ্যাসিডের আদিম নাম যে অ্যাকুয়া ফর্টিস, তাই কি ওর জানবার কথা? আরও প্রমাণ মিলল।
প্রলয়ের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সে জিজ্ঞাসা করল, অ্যাকুয়ারিজিয়া কাকে বলে জানো? প্রশ্নটা শুনে প্রলয়ের ঠোঁটের কোণে ঈষৎ হাসি ফুটে উঠল। ভাগ্য ভালো বলতে হবে, একটু আগে প্রফেসর হালদার অ্যাকুয়ারিজিয়া ব্যাখ্যা করে গেছেন। তাঁর কথাগুলি প্রলয়ের স্পষ্ট মনে আছে। অন্য কোনো প্রশ্ন করলে হয়তো সে ফ্যাল করে তাকিয়ে থাকত। মৃদু হেসে প্রলয় জবাব দিল, কোনো আয়তনের ঘন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তার 3 গুণ আয়তনের হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে যে মিশ্রণ তৈরি হয় তাকেই অ্যাকুয়ারিজিয়া বলে। সোনা এবং প্লাটিনাম এই মিশ্রণে গলে যায়। লোকটা এগিয়ে এসে তার পিঠ চাপড়ে বলল, সাবাস, তুমি তো রীতিমতো ভালো ছেলে দেখছি। ক্লাসের ফার্স্ট বয় নাকি? প্রলয় চুপ করে রইল, কোনো জবাব দিল না। লোকটি হঠাৎ মুখ নামিয়ে প্রায় ফিস ফিস করে বলল, তোমার সঙ্গে একটু কনফিডেন্সিয়াল টক ছিল আমার। ভ্রু কুঁচকে প্রলয় ওর মুখের দিকে তাকালো। কেমন যেন গায়ে পড়া ভাব। এই তো কয়েক মিনিটের আলাপ, এরই মধ্যে প্রলয়ের সঙ্গে আবার কি গোপনীয় কথা থাকতে পারে? গম্ভীর মুখে সে জিজ্ঞাসা করল, আপনার কি বাঁকুড়াতেই বাড়ি? না না। তাহলে কোনো আত্মীয়ের বাড়িতে এসেছেন বুঝি? না, আজ সকালে আমি উদয়ন লজে এসে উঠেছি। প্রলয় আপাদমস্তক ওকে আবার নিরীক্ষণ করল। উদয়ন লজ শহরের সেরা হোটেল, কাছেই মাচানতলার মোড়ে। কলকাতা থেকে যারা কাজে কর্মে বাঁকুড়াতে আসে তারা সাধারণত উদয়ন লজে ওঠে। অবাক হয়ে সে ভাবছিল, লোকটা তাহলে কি মতলবে এই শহরে এসে উঠেছে? নিশ্চয় ওষুধ কোম্পানির সেলসম্যান নয়। প্রলয় লক্ষ্য করেছে ব্যাগ হাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উদয়ন লজ থেকে বেরিয়ে গোবিন্দনগরের হাসপাতালের দিকে রওনা হয়। ওর হাতে তেমন জরুরি কাজকর্ম থাকলে কি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে শুশুনিয়া পাহাড়ের শোভা দেখত? আবার লোকটাকে মতলববাজ বলেও মনে হলো না, বরং নানা বিষয়ে যে ওর পড়াশোনা আছে তা দু এক কথা বললেই বোঝা যায়। মৃদু হেসে প্রলয় জিজ্ঞেস করল, বাঁকুড়াতে নিশ্চয়ই আপনার কোনো কাজ আছে? হ্যাঁ আছে বই কি, খুব জরুরি কাজ আছে। লোকটা যেন চোখ নাচিয়ে রহস্য করল। ঈষৎ চাপা গলায় বলল, আর সেই জন্যই তো তোমার সঙ্গে একটু কনফিডেন্সিয়ালি কথা বলতে চাইছি। প্রলয় কোনো জবাব দেবার আগেই সে পকেট থেকে ছোট্ট বাইনোকুলার বের করল। পর মুহূর্তেই সেটা চোখে লাগিয়ে দিগন্তের ওই শুশুনিয়া পাহাড়টার দিকে তাকিয়ে রইল। একটা চাপা বিরক্তির সঙ্গে প্রলয় বলল, অত খুঁটিয়ে পাহাড়টায় কি দেখছেন? বাইনোকুলার থেকে চোখ সরিয়ে লোকটা হাসল। আর চোখে প্রলয়ের দিকে এক নজর তাকিয়ে বলল, কারো মতে শুশুনিয়া নামটা এসেছে পালি ভাষায় সুষুমার শব্দ থেকে, বুঝলে? এর সংস্কৃত মূল হলো শিশুমার। হিন্দি সুষমার বর্তমান বাংলা রূপ শুশুক। এরা গঙ্গার প্রাণী, ইংরেজি পরপয়েস। প্রাণীতত্ত্বের পরিভাষা কি বলতে পারো? প্রলয় নেতিবাচক ভঙ্গিতে মাথা নাড়ল। লোকটি বলল, এর পরিভাষা হলো ডলফিন গ্যাঞ্জিটিকাস। প্রলয় বিস্ময়ে থ। লোকটা জানে কত? বিদ্যের জাহাজ নাকি? বাঁকুড়ার ওই শুশুনিয়া পাহাড় নিয়ে কম বইপত্তর ঘেঁটেছে বলে তো মনে হয় না। মুচকি হেসে লোকটি বলল, অবশ্য ভিন্ন মতো আছে। কেউ বলেন সংস্কৃত শিশু নাকিকা থেকে বর্তমান শুশুনিয়া শব্দের রূপান্তর। নাক শব্দের অর্থ হলো হস্তি। দূর থেকে শুশুনিয়া পাহাড়কে দেখলে মনে হয় না যেন একটা বাচ্চা হাতি সুর তুলে শুয়ে আছে? প্রশংসার সুরে প্রলয় বলল, আপনি বোধহয় শুশুনিয়া পাহাড়ের ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করেছেন। কেমন অদ্ভুত দৃষ্টিতে লোকটি অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হেসে বলল, ধরেছ ঠিক। হ্যাঁ, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে এইসব বিষয় নিয়ে আমি 3 বছর রিসার্চ করেছি, বুঝলে? প্রলয়ের কৌতূহল বাড়ল। লোকটা তাহলে হেঁজি পেজি নয়, রীতিমতো বিদ্বান। ইতিহাস নিয়ে 3টি বছর গবেষণা করেছে, হয়তো ডিলিট কিংবা পিএইচডি।
বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়ায় নাকি? বেশ সম্ভ্রমের সঙ্গে প্রলয় এবার বলল, এখানে হঠাৎ কোন কাজে এসেছেন? লোকটিকে এবার গম্ভীর দেখালো। বলল, কাজটা কনফিডেন্সিয়াল, মানে গোপনীয়। যাকে তাকে জানালে উল্টো ফল হতে পারে। প্রলয় চুপ করে শুনল, কোনো মন্তব্য করল না। লোকটি মৃদু স্বরে বলল, তোমার কোনো বন্ধুটন্ধু আছে? প্রলয় একটু অবাক হলো। কি বলতে চায় ওই লোকটা? বন্ধু কেন থাকবে না? তার বয়সী ছেলের তো বন্ধু বান্ধব থাকা স্বাভাবিক। প্রলয়ের হঠাৎ মনে হলো মানুষটা বোধহয় কোনো বিষয়ে তার সাহায্য চায়। হয়তো ব্যাপারটা একটু গোলমেলে। ঠিক নির্ভরযোগ্য লোক ছাড়া অন্য কারো কাছে সেটা ফাঁস করতে চায় না। এক মুহূর্ত চিন্তা করে প্রলয় জানালো, বন্ধু তো আছে অনেক, তবে একজনকে বোধহয় আপনার বেশ পছন্দ হবে। কি নাম তার? সত্যেন মুখার্জি। তোমার ক্লাস ফ্রেন্ড? এই কলেজেই পড়ে? প্রলয় মাথা নাড়ল, বলল, না, এখনো কলেজে ঢোকেনি, তবে আমাদের পাড়ার ছেলে। পড়াশোনায় তেমন মাথা নেই, কিন্তু চৌকস অ্যাথলিস্ট। ডিস্ট্রিক্ট স্পোর্টসে 200 মিটার হার্ডলস, 400 মিটার রান আর ওই হাই জাম্পে ফার্স্ট হয়েছে। শুনে লোকটা যেন হাতে স্বর্গ পেল। উজ্জ্বল মুখ করে বলল, আমি ঠিক এই রকমই একটা ছেলের খোঁজ করছিলাম, বুঝলে? বেশ মজবুত, শক্তপোক্ত, তেজি ঘোড়ার মতো টকবক করে পাহাড়ে উঠবে, আবার ঠান্ডা মাথায় বিপদ আপদের মোকাবিলা করতে পারে। প্রলয় তাকে স্মরণ করিয়ে দিল। আপনি কি যেন একটা কনফিডেন্সিয়াল কথা বলতে চাইলেন? এক্স্যাক্টলি। লোকটি আবার তার বক্তব্যে ফিরে এলো। এদিক ওদিক তাকিয়ে চাপা গলায় বলল, আচ্ছা, তুমি সমুদ্রগুপ্তের নাম জানো তো? প্রলয়ের হাসি পেল। মানুষটার এমন কথার ধরন যেন সমুদ্রগুপ্ত তাদের পাড়ার নিবারণ চক্রবর্তী কিংবা হরেন ঘোষ। মজা করে সে বলল, আপনি কি মশাই গুপ্ত সম্রাট মহাবিক্রম নরপতি সমুদ্রগুপ্তের কথা বলছেন? লোকটি ফিক করে হাসল, যেমন সে হাসে। কণ্ঠস্বর খানিকটা স্বাভাবিক করে বলল, হ্যাঁ, মহাবিক্রম তো নিশ্চয়ই। ইতিহাসে সমুদ্রগুপ্তকে ইন্ডিয়ান নেপোলিয়ান বলা হয়। প্রায় সমগ্র আর্যাবর্ত, দক্ষিণ ভারতের বেশ কিছু অংশ তার বশ্যতা স্বীকার করে। প্রলয় অন্য কথা ভাবছিল। লোকটা সত্যি কি বলতে চায়? গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সঙ্গে ওর কনফিডেন্সিয়াল কথার সম্পর্কটা কি? অথবা আসল বিষয় গোপন করতেই লোকটি ইতিহাসের নানা প্রসঙ্গের অবতারণা করছে। হঠাৎ সে বেশ গম্ভীর হয়ে গেল, রীতিমতো সিরিয়াস ভঙ্গি করে বলল, ইতিহাসে আর একজন রাজার নাম তুমি নিশ্চয়ই শোনোনি। কার কথা বলছেন? তার নাম চন্দ্রবর্মা। চন্দ্রবর্মা? শুশুনিয়া পাহাড়ের উত্তর অংশে নিচের উপত্যকা থেকে প্রায় 1000 ফুট উঁচুতে সুপ্রশস্ত মসৃণ পাথরে রাজা চন্দ্রবর্মার এক শিলালিপি আছে। তার থেকে জানা যায় তার পিতার নাম সিংহবর্মা। তিনি পুষ্করণার অধিপতি এবং চক্রস্বামী বিষ্ণুর উপাসক ছিলেন, বুঝলে? মনোযোগী ছাত্রের মতো প্রলয়ের কথা শুনছিল, কিন্তু রাজা রাজরাদের এই গল্প তাকে একটু আকর্ষণ করেনি। সে বিজ্ঞান পড়ে। একটা নতুন কিছু করবার স্বপ্নে তার চোখ দুটি বিভোর হয়ে থাকে। প্রলয় ভেবেছিল লোকটি বোধহয় নতুন কোনো পরিকল্পনা নিয়ে বাঁকুড়ায় এসেছে এবং সেই ব্যাপারে তার সাহায্য চায়। সমুদ্রগুপ্ত ও চন্দ্রবর্মার প্রাচীন ইতিহাস জেনে তার কি লাভ হবে? একটা চাপা বিরক্তিতে ভ্রু কুঁচকে সে বলল, সম্রাট সমুদ্রগুপ্তের সঙ্গে এখানকার রাজা চন্দ্রবর্মার কোন যোগসূত্র আছে? আছে বই কি, নিশ্চয়ই আছে। সিংহবর্মার পুত্র চন্দ্রবর্মার আসল রাজধানী রাজপুতনার অন্তর্গত যোধপুর রাজ্যের পোখরণায়। দিল্লির মেহরলি নামক স্থানে লৌহস্তম্ভে উৎকীর্ণ এক শিলালিপি থেকে জানা গেছে নরপতি চন্দ্র বঙ্গদেশের শত্রুক বাহিনীকে পরাস্ত করে এই দেশ জয় করে। এখানে রাজ্য বিস্তারের পর দামোদর নদীর তীরে এক নতুন পোখরণা বা পুষ্করণার প্রতিষ্ঠা তাঁর কীর্তি। পরে সাধারণ মানুষের মুখে এর নাম পক্ষণা বলে পরিচিত হয়।
তারপর 4th শতাব্দীর শেষ ভাগে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সঙ্গে রাজা চন্দ্রবর্মার এক প্রচণ্ড যুদ্ধ বাধে এবং সেই যুদ্ধে চন্দ্রবর্মা সসৈন্যে বিধ্বস্ত হয়। এলাহাবাদ দুর্গে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন যে প্রশস্তি লিখে গেছেন তাতে এই ঘটনার উল্লেখ রয়েছে। কিন্তু রাজা চন্দ্রবর্মা আর এই শুশুনিয়ার প্রাচীন ইতিহাস, তো এই সব জেনে কি লাভ আছে, বলতে পারেন কিছু? শুনে লোকটি কেমন খি খি শব্দ করে হেসে উঠল, বলল, লাভ লোকসানের কথা পরে হবে, বুঝলে? আগে ইতিহাসটা শেষ করে দিই। হ্যাঁ, দামোদরের তীরে নতুন প্রখরণা প্রতিষ্ঠার পর রাজা চন্দ্রবর্মা দুর্গম অরণ্যময় শুশুনিয়া পর্বতের বুকে তার গিরিদুর্গ নির্মাণ করলেন। খ্রিস্ট জন্মের বহু পূর্বে এবং বৌদ্ধ যুগেরও শুশুনিয়ার প্রসিদ্ধি ছিল। তার কারণ এর গা থেকে বয়ে যাওয়া ঝর্ণা, যা নাকি আজও শুকিয়ে যায়। আবার ইতিহাস বলে পৌরাণিক যুগের হিরণ্যকশিপুর এখানেই রাজধানী ছিল। নৃসিংহদেব এখানেই তাকে সংহার করে। প্রলয়ের এবার ধৈর্যচ্যুতি ঘটবার উপক্রম হলো। কতক্ষণ আর এই বকবকানি সহ্য করা যায়? লোকটা না হয় প্রাচীন ইতিহাস নিয়ে গবেষণা করেছে, জরাজীর্ণ পুঁথিপত্র ঘেঁটে বিস্তৃত সব রাজা রাজরাদের কাহিনী সংগ্রহ করে খাতায় লিখেছে, কিন্তু মারামারি কাটাকাটির বিস্তারিত বিবরণ শুনে প্রলয়ের কি লাভ? লোকটা তার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল, বলল, ইতিহাসের কচকচানি শুনে চটে গিয়েছো তো? আচ্ছা, এবার তাহলে আসল কথাটা ফাঁস করি। এক পা এগিয়ে লোকটা তার প্রায় গা ঘেঁষে দাঁড়ালো, কানের কাছে মুখ নামিয়ে ফিস ফিস করে বলল, লাইব্রেরিতে পড়াশুনো করবার সময় এক তালপাতার লেখা পুঁথি আমার হাতে আসে। তাতে এক জায়গায় লেখা আছে যে সমুদ্রগুপ্তের সঙ্গে যুদ্ধযাত্রা করবার আগে চন্দ্রবর্মা সমস্ত ধনরত্ন গিরিদুর্গের 7 হাত নিচে এক অন্ধকার গহ্বরের ভিতর রেখে যান। সেই ঘটনার সাক্ষী শুধু মহারাজার এক বিশ্বস্ত দেহরক্ষী, কিন্তু যুদ্ধে বেচারির প্রাণ সংহার হয়। লোকটির মতলব বুঝতে প্রলয়ের আর একটুও দেরি হলো না। ফিক করে হেসে সে জিজ্ঞেস করল, আপনি কি রাজা চন্দ্রবর্মার সেই গুপ্তধন উদ্ধারের আশায় বাঁকুড়াতে এসেছেন? কিন্তু এ কাজ আমার একার পক্ষে সম্ভব নয়, আর সেজন্য তোমার মতো কারো সাহায্য চাই। যদি তুমি রাজি থাকো তাহলে 2-1 দিনের মধ্যেই আমাকে জানিও শুশুনিয়া অভিযানের কথা, তাহলে আমরা বেরিয়ে পড়তে পারি। কিন্তু সেই গুপ্তধন 1500 বছর পর কি পাওয়া সম্ভব? নিশ্চয়ই কেউ তা উদ্ধার করে নিয়ে গেছে। চন্দ্রবর্মার বংশধররা তার পিতৃপিতামহের সঞ্চিত ধনরত্ন সংগ্রহ করেনি, তাকে আপনি নিশ্চিত বলতে পারেন? পারি। জরাজীর্ণ সেই তালপাতার পুঁথি ঘেটে বহু কষ্টে গুপ্ত গহ্বরে পৌঁছার একটা নকশা আমি তৈরি করেছি। প্রায় গোলকধাঁধার মতো পথ। সাধারণ মানুষের সাধ্য কি যে ওই লুকোনো ধনরত্নের সন্ধান বের করে? আরে, তালপাতার পুঁথি যার রচনা, সে নিজেও তো এই গুপ্তধন উদ্ধার করে রাখতে পারেন। খানিকটা সম্ভাবনা যে নেই তা বলা যায় না, কিন্তু পুঁথি যিনি লিখেছেন তার বয়স প্রায় 80-র মতো, সে কথা স্পষ্ট লেখা রয়েছে। এই বয়সে মানুষ কি দুঃসাহসিক অভিযানের ঝুঁকি নেয়? তাছাড়া গুপ্ত গহ্বরে পৌঁছানোর যে নির্দেশ লোকে রয়েছে তাও খানিকটা অনুমানের ভিত্তিতে। চন্দ্রবর্মা তার সংগ্রহ করা 2 অজগর সাপকে ধনরত্নের পাহারায় রেখেছেন। পুঁথিতে সে কথাও পড়েছি। সমস্ত শ্লোক বারবার পাঠ করে আমি যে নকশা তৈরি করেছি তা অভ্রান্ত না হলেও প্রায় সঠিক, সেই বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। প্রলয়ের খানিকটা বিশ্বাস জন্মালো। এই অভিযান যে রোমাঞ্চকর এবং লোমহর্ষক তাতে সন্দেহ নেই। শেষ পর্যন্ত যদি রাজা চন্দ্রবর্মার অগাধ ধনরত্ন খুঁজে পাওয়া যায়, তাহলে শুধু বাঁকুড়াতে নয়, সমগ্র দেশে একটা হইচই পড়ে যাবে। সুতরাং এই লোকটার সঙ্গে শুশুনিয়া অভিযানে অংশ নিলে অতি কিসের? খানিকটা রিস্ক আছে সন্দেহ নেই, কিন্তু জীবনে ঝুঁকি না থাকলে তা পানসে তরঙ্গহীন মনে হবে। তারপর অভিযান যদি সফল হয় তাহলে কেল্লা ফতে, চন্দ্রবর্মার গুপ্তধন আবিষ্কারের সঙ্গে সঙ্গে তারা রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে যাবে। বেশ আস্থার সঙ্গে প্রলয় এবার বলল, আমি রাজি, হ্যাঁ আমি রাজি। লোকটি হাত বাড়িয়ে তার সঙ্গে করমর্দন করল। চাপা গলায় প্রলয় শুধল,
তাহলে কি আজ সন্ধেবেলা আপনার সাথে উদয় লজে দেখা করব? আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বাইনোকুলার তুলে লোকটা ফের শুশুনিয়া পাহাড়কে দেখল। কয়েক সেকেন্ড পরে অপেরা গ্লাসটা চোখ থেকে সরিয়ে ফিক করে হাসল, মৃদু স্বরে বলল, তোমার সেই বন্ধু সত্যেনকেও সঙ্গে নিয়ে এসো, বুঝলে? সন্ধেবেলা উদয়ন লজের সামনে প্রলয় সাইকেল থেকে নামল। সত্যেন সঙ্গে। সাইকেলটা সে চালিয়ে এনেছে। প্রলয় সামনে বসে। লজে ঢুকতেই বাঁদিকে ম্যানেজারের ঘর। কিন্তু মুশকিল হলো যে লোকটার নাম জিজ্ঞেস করতে প্রলয় বেমালুম ভুলে গেছে। বোকার মতো ম্যানেজারের কাছে গিয়ে দাঁড়াতেই তাই সে ইতস্তত করছিল। সত্যেন বলল, ভদ্রলোক তো আজ সকালে এসে উঠেছেন। চেহারার বর্ণনা দিলেই ম্যানেজার ঠিক বুঝতে পারবে। কিন্তু সকালবেলা তো উদয়ের লজে উনি একা আসেননি। ধর অন্তত 20-25 জন লোক তো নানা জায়গা থেকে এসে হোটেলে উঠেইছে। আর চেহারাটা কেমন বললেই কি ম্যানেজার লোকটাকে চিনতে পারবে? চিন্তিত মুখে সত্যেন জবাব দিল, সে কথা ঠিক, কিন্তু এছাড়া তো কোনো উপায় দেখছি নে। প্রলয় নিজেই কৈফিয়ত দিল, আসলে ওই সমুদ্রগুপ্ত আর ওই চন্দ্রবর্মার যে ছাই প্রাচীন ইতিহাসের গল্প শুনতে গিয়ে আমি কেমন যেন সব গুলিয়ে ফেললাম। দেখেছিস, এখন লোকটার নাম জিজ্ঞেস করার কথা আমার মনেই রইল না। অমন নয়। সত্যেন চিমটি কেটে বলল, রাজরাজার গুপ্তধনের কথা শুনলে কি মাথার ঠিক থাকে? দুই বন্ধু মিলে ম্যানেজারের ঘরে গিয়ে ঢুকল। একজন কালো মোটা মতন লোক চেয়ারে বসে একটা বাঁধানো খাতায় দ্রুত কি সব লিখে যাচ্ছে। ঘরটা ছোট, চারপাশে ঘষা কাচের পার্টিশন। তার চেয়ারের পিছনেই দেয়ালের গায়ে একটা কাঠের বোর্ড লাগানো। গোটা বোর্ডটাতে হোটেলের সমস্ত ঘরের নম্বর লেখা। একটা বাঁকানো হুক গোছের জিনিস নম্বরের নিচে পোঁতা। হুক থেকে চাবি ঝুলছে। কোনো কোনো হুকে অবশ্য চাবি নেই। ফিসফিস করে প্রলয় বলল, এর মানে ঘরটা খালি, কিংবা ভেতরে লোক আছে। দ্রুত ম্যানেজারের ঘরের চারপাশে প্রলয় নজর বুলিয়ে নিল। বাঁদিকে একটা আলমারিতে কিছু বই খাতা, নিচের তাকে বেশ কয়েকটা কাঁচা ধবধবে সাদা বিছানার চাদর। ম্যানেজারের টেবিলের সামনে একটা ওয়াল ক্যালেন্ডার। পায়ের শব্দ কানে যেতেই লোকটা তাদের উপস্থিতি টের পেল। কয়েক সেকেন্ড বাদে বাঁধানো খাতা থেকে মুখ তুলে সোজাসুজি তাকালো। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি চাই? সত্যেন একটা ঢোক গিলে বলল, মানে আমরা একজন ভদ্রলোকের খোঁজ করছি। কি নাম? মানে ওই নামটা ঠিক জানি নে, তবে ওই চেহারার একটা মানে ওই নিখুঁত বিবরণ দিতে পারি। নাম জানো না? তার সঙ্গে তোমাদের সম্পর্কটা কি? আসলে কি জানেন, আজ দুপুরে কলেজের গেটের সামনে ওর সঙ্গে আমার হঠাৎ পরিচয় হয়। তখনই উনি বললেন যে সন্ধেবেলা উদয়ের লজে তার সঙ্গে একবার দেখা করতে, কিন্তু তাড়াতাড়িতে তার নামটাই জিজ্ঞেস করা হয়নি। জবাবটা বোধহয় ম্যানেজারের কাছে সন্তোষজনক বলে মনে হলো। ঈষৎ চিন্তা করে সে শুধল, লোকটাকে দেখতে কেমন? মোটা না পাতলা? আগে মাঝারি মাঝারি। মাথার চুল সাদা না কালো? আগে কালো, মানে ওর বয়স ওই 30-এর বেশি হবে না। বয়সের সঙ্গে চুল পাকার কোনো সম্পর্ক নেই, বুঝলে? আগে তা হবে। খাতায় চোখ বুলিয়ে ম্যানেজার বলল, আজ সকাল 11টার মধ্যে 23 জন লোক হোটেলে এসেছে। তার ভিতর 30-এর কাছাকাছি বয়স হবে অন্তত 11 জনের। এক মুহূর্ত থেমে ম্যানেজার জিজ্ঞেস করল, আচ্ছা, ভদ্রলোক কোথা থেকে এসেছেন জানো? প্রলয়ের মুখ চোখ এবার উজ্জ্বল দেখালো। ঈষৎ হেসে এসে বলল, আগে উনি ওই আসানসোল থেকে এসেছেন। আসানসোল? বলেই ম্যানেজার ফের খাতার উপর ঝুঁকে পড়ল। পাতায় দ্রুত চোখ বুলিয়ে বলল, হ্যাঁ, আসানসোল থেকে আজ সকালে 2 জন ভদ্রলোক এসেছেন। একজনের বয়স 28, অন্যজনের 31। প্রলয় চিন্তিত হলো। আচ্ছা, ফ্যাসাদে পড়া গেছে।
লোকটিকে চিহ্নিত করা রীতিমতো কঠিন বলে মনে হয়। মাথার চুল হাত বুলিয়ে সে এবার বলল, বুঝতে পেরেছি, তুমি বোধহয় ভুজঙ্গধর বাবুর খোঁজ করছো। হ্যাঁ, ওর বয়স 28। আসানসোল থেকে আজ সকালের লোকালে এসেছেন, এমনি সাইট সিইং এর উদ্দেশ্যে। তবে কতদিন থাকবেন সে কথা লেখেননি। সত্যেন তার বাহুতে একটা চিমটি কেটে ফিস ফিস করে বলল, এই তবে যে বলেছিলি উনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে রিসার্চ করছেন, তাহলে বেনারসের ঠিকানা থাকা উচিত ছিল। আহ, তোর যেমন বুদ্ধি! আরে বেনারসে উনি হয়তো পড়াশোনা করেছেন, কিন্তু আসানসোলে বাড়ি হতে পারে। ম্যানেজার ফের খাতায় চোখ বুলিয়ে বলল, উনি আছেন 304 নম্বর ঘরে। সন্ধ্যের কিছুক্ষণ আগেই ফিরেছেন, গেলেই দেখা পাবে। 304 নম্বর ঘর। উদয়ন লজে এতগুলো ঘর আছে তাই জানতাম না। আরে 304 নম্বর ঘর মানে 3 তলার 4 নম্বর ঘর রে। বড় হোটেলে এইভাবে ঘরের নম্বর দেওয়া হয়। প্রথম সংখ্যাটি কোন তলা তাই বোঝায়, বাকি দুটি সংখ্যা ঘরের নম্বর নির্দেশ করে। সিঁড়ি বেয়ে চটপট 3 তলায় পৌঁছে গেল দুজনে। 4 নম্বর ঘরটা দক্ষিণ পূর্ব কোণে। সম্ভবত এটাই 3 তলার সেরা ঘর। দক্ষিণ আর পূর্ব দুই খোলা। দুই বন্ধু মিলে ম্যানেজারের ঘরে ঢুকল। দরজায় মৃদু টোকা দিতেই ভিতর থেকে কে যেন বলল, দাঁড়ান দাঁড়ান, আসছি। তারপর প্রায় মিনিট খানেক আর সাড়া শব্দ নেই। ঈষৎ বিকৃত মুখে অনুচ্চ কণ্ঠে সত্যেন জিজ্ঞেস করল, কি ব্যাপার বলতো? ভুজঙ্গধর ঘুমিয়ে পড়ল নাকি? প্রলয় কোনো জবাব দেবার আগেই দরজা খুলে গেল। লোকটি সহাস্যে তাদের আমন্ত্রণ জানিয়ে বলল, ঘর খুঁজে নিতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে খুব হয়েছে। আসলে প্রলয় যে একটা মস্ত ভুল করে ফেলেছিল। কি ভুল করেছিল? খুব খুব করে হাসল সত্যেন। বলল, প্রলয় তো আপনার নামটাই জিজ্ঞেস করেনি, আর তাইতেই যত গন্ডগোল। হোটেলের ম্যানেজারকে নাম না জানলে ঘরের নম্বর সে বলবে কেমন করে? ঠিক ঠিক, তাহলে তো মস্ত ভুল। আসলে নামটা নিজেরই বলা উচিত ছিল, নইলে পরিচয়টা তো সম্পূর্ণ হলো না। শেষ পর্যন্ত অবশ্য আপনার ঘরের নম্বর জানা গেল। আপনার মুখের জিওগ্রাফিটা একটু এঁকে দিতেই ম্যানেজার ঠিক চিনে ফেলল। মুখের জিওগ্রাফি? মুখের জিওগ্রাফি কি আবার? তারপর নিজের বায়োডেটা দেবার ঢঙে বলল, আমার নাম ভুজঙ্গধর, ভুজঙ্গধর সেন। আসানসোলে বাড়ি। 5 ফুট 7 ইঞ্চি হাইট, কপালের বাদিকে সামান্য কাটা দাগ। আর উপরের পাটির দাঁতই সৎ উঁচু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক, নইলে মুখের জিওগ্রাফিটা তো ঠিক সম্পূর্ণ হয় না। না এক মুহূর্ত থামল সে। তারপর বলল, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়াশোনা, ওখানেই রিসার্চ করেছি। আসলে আপনাকে খুঁজে বের করতে আমাদের প্রসেস অফ এলিমিনেশনের আশ্রয় নিতে হলো। প্রসেস অফ এলিমিনেশন? এই, তুমি কি প্রবাবিলিটির অঙ্ক টঙ্ক কষেছো নাকি? হ্যাঁ না না, আমার বিদ্যের দূর অত দূর ভাববেন না। আমাদের ফার্স্ট ইয়ার ক্লাসে কোঅর্ডিনেট জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি আর ওই অ্যালজেব্রা পড়ায়। ফার্স্ট ইয়ার সিলেবাসে প্রবাবিলিটি নেই। তবে হলো ওই অ্যান্ড নাইটের অ্যালজেব্রা থেকে আমি প্রবাবিলিটির বিষয়ে কিছু পড়াশোনা করেছি অবশ্য। চমৎকার, একেই বলে জ্ঞানের পিপাসা। কেমন অদ্ভুত দৃষ্টিতে সে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল। ফের মৃদু হেসে বলল, আচ্ছা, তুমি শ্রীনিবাস রামানুজমের নাম শুনেছ? হ্যাঁ নিশ্চয়ই, তিনি তো গণিতের এক অনন্য প্রতিভা। তার আবিষ্কার সম্বন্ধে তুমি কিছু জানো? আসলে সংখ্যাতত্ত্ব বিষয়ে আমার তেমন কোনো জ্ঞান নেই, অথচ রামানুজামের সংখ্যাতত্ত্বেই সবচেয়ে বড় অবদান। তবে একটা ছোট্ট ঘটনা আপনাকে বলতে পারি। ইংল্যান্ডে রামানুজাম যখন অসুস্থ হয়ে পড়েন, তখন প্রফেসর হার্ডি তাকে নার্সিংহোমে দেখতে যান। 2-4 কথার পর রামানুজাম জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি যে ট্যাক্সিটায় এলেন তার নাম্বার কত? প্রফেসর হার্ডি হেসে জবাব দিলেন, ট্যাক্সির নম্বর 1729।
তবে এই সংখ্যাটির বোধহয় কোনো অভিনবত্ব নেই। রামানুজন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, কেন থাকবে না? এটাই হচ্ছে এমন ক্ষুদ্রতম সংখ্যা যাকে দুভাবে দুটি ঘনের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। যেমন ধরুন 1729, তাই তো, ইজ ইকুয়াল টু 12 কিউব প্লাস 1 কিউব, অথবা বলতে পারেন 10 কিউব প্লাস 9 কিউব। হলো তো? পরে জানা গেছে যে এই সংখ্যাটির ভাজক হচ্ছে 1, 7, 13, 19, 91, 133, 247, যার গুণফল এই সংখ্যাটির ঘনকের সমান। যেমন 1 গুণ 7 গুণ 13 গুণ 19 গুণ 133 গুণ 247 সমান সমান 1729 কিউব। বিউটিফুল। সত্যেন মুখ গম্ভীর করে বলল, আমরা কি ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবো? আরে না না। ভুজঙ্গ তাদের সমাদর করে ভিতরে নিয়ে গেল। দরজাটা সন্তর্পণে নিজের হাতে বন্ধ করে দিল। হ্যাঁ 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 হ্যাঁ, তখন তো তুমি প্রসেস অফ এলিমিনেশনের কথা বলছিলে না? সেটা কি? আরে মানে ম্যানেজারের কাছে শুনলাম আজ সকালে 23 জন লোক হোটেলে এসেছে। তার মধ্যে অন্তত 11 জনের বয়স আপনার বয়সের কাছাকাছি। এদের মধ্যে আবার মাত্র 2 জন আসানসোল থেকে এসেছেন। আপনার চেহারার একটু বর্ণনা দিতেই 2 জনের মধ্যে আপনাকে চিহ্নিত করা ম্যানেজারের পক্ষে সহজই হয়েছে। আচ্ছা, আসানসোল থেকে আরো একজন এই হোটেলে এসে উঠেছে, তাই না? আগে হ্যাঁ, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি। মানে আপনার চেহারার একটু বর্ণনা দিতেই ম্যানেজার ঘরের নম্বর বলে দিল। ঠিক আছে। ঘরের ভিতর ঢুকেই প্রলয় দ্রুত চারদিকে নজর বুলিয়ে নিল। মাঝারি আয়তন ঘরটার, 12x10 হতে পারে। পূব দিকে জানালা ঘেঁষে একখানা খাট পাতা, তার উপর ফোমের গদি, দেয়ালে ক্যালেন্ডার, ছোট একটি আলনা, টেবিল চেয়ার, ঘরে একটি 4 ফুট টিউব আর সবুজ রঙের নাইট ল্যাম্প। টেবিলে অনেক কাগজপত্র ছড়ানো, 3-4খানা পেপার ওয়েট চাপা। সেদিকে ইঙ্গিত করে ভুজঙ্গধর বলল, একটু আগে নকশাটা খুলে দেখছিলাম, বুঝলে? নকশা? চুপ, দেওয়ালেরও কান আছে। আপনি বোধহয় গুপ্তধনের নকশার কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছ। দরজায় টোকা পড়তেই সেটা চটপট লুকিয়ে ফেলল ভুজঙ্গ। লুকিয়ে ফেললেন কেন? বারে, নকশাটা তো সরিয়ে ফেলতেই হবে। সাবধানের মার নেই। হ্যাঁ, ধরো তোমাদের বদলে যদি অন্য কেউ এসে ঘরে ঢুকতো আর এই নকশাটা তার একবার নজরে পড়তো, তাহলে রক্ষে ছিল। নির্ঘাত আমাকে কাবু করে নকশাটা নিয়ে চম্পট দিত। কিন্তু ওটা যে গুপ্তধনের নকশা, লোকটা তা বুঝবে কেমন করে? মানে আগে থেকে যদি না জানে সে। ভুজঙ্গধর চোখ তুলে তাকিয়ে প্রলয়কে লক্ষ্য করল, বলল, তুমি নিশ্চয়ই হেমেন্দ্র কুমার রায়ের আবার জকেরতন বইটা পড়েছো না? হ্যাঁ নিশ্চয়ই। ও বই কে না পড়েছে? মানিকবাবুর বাড়িতে তার কাকার চিঠি আর ম্যাপখানার খোঁজে ঘটোৎকচ হানা দিয়েছিল, মনে আছে? ঘটোৎকচ। হ্যাঁ, সেই মরা দেতো ঢ্যাঙা কাফরিটা না? গুপ্তধনের লোভে যে মানিকবাবুর ছোট কাকা মাখনবাবুকে ছোড়া মেরেছিল। এই ম্যাপখানা পায়নি বলেই ঘটোৎকচ নির্বিঘ্নে কাবাগো পাহাড়ের রহস্য রত্নগুহা থেকে গুপ্তধন নিয়ে পালাতে পারে। সুতরাং একটা ম্যাপ বা নকশার যে কি মূল্য তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। তা ঠিক। আমি ভাবছিলাম যে এই নকশার কথা আবার তারা কেমন ভাবে টের পাবে। ঠিক টের পাবে, বুঝলে? আসলে কি জানো, সাপের হাঁচি বেঁধে চেনে। গুপ্তধনের একটা নকশার পিছনে অনেকের নজর থাকে। নকশা নিয়ে যারা নাড়াচাড়া করে তাদের চোখে ফাঁকি দিতে পারবে ভেবেছো? এক নজরে তাকালেই ওটা যে গুপ্তধনের নকশা নির্ঘাত ধরে ফেলবে। তাহলে নকশাটাকে কি উপায়ে রক্ষা করা যায় তাই নিয়ে ভাবতে হয়। চোখ দুটি প্রায় কপালে তুলে ভুজঙ্গধর কেমন রহস্যময় হয়ে উঠল। অনেকক্ষণ পরে খানিকটা সহজ ভঙ্গিতে বলল, তবে ফাঁকি দেবার আমিও একটা কৌশল বার করেছি। কাকে ফাঁকি দেবেন ভুজঙ্গদা? কৌশলটা কি? মুচকি হেসে ভুজঙ্গধর তার মুখের দিকে তাকালো, বলল,
কৌশলটা ফাঁস করবার আগে একটা ব্যাপার তোমাদের জানাবো ভেবেছি, বুঝলে? কি ব্যাপার ভুজঙ্গদা? চারিদিকে দ্রুত চোখ বুলিয়ে নিয়ে ভুজঙ্গ ফিসফিস করে বলল, আমার তো সন্দেহ হয় গুপ্তধনের এই নকশাটা হাতিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে আমার পেছনে কেউ ফেউ লেগেছে। ফেউ? ফেউ মানে ঘটোৎকচ? ঘটোৎকচ কিনা জানি না, তবে ঘটনাটা তোমাদের খুলে বলছি। ভুজঙ্গধর চেয়ারে বসে তার কাহিনী শুরু করল। হ্যাঁ, তখন শেষ রাত্রি, বুঝলে? আসানসোল স্টেশনে ট্রেন ধরবো বলে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। গাড়িটা শেড থেকে এসে পৌঁছয়নি। ঘুটঘুটে অন্ধকার না হলেও প্ল্যাটফর্মে পর্যাপ্ত আলো ছিল না। মাঝে মাঝে বেশ কয়েকটা বাতি ফিউজ, ফলে কোনো জায়গায় রীতিমতো আধার। প্ল্যাটফর্মের এক প্রান্তে ছোট্ট শেডের নিচে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছি। ট্রেনটা এখান থেকেই ছাড়ে, তাই কামরাতে উঠে একটা বসবার জায়গা পাওয়া যাবে কিনা সে বছর কোনো সন্দেহ ছিল না। হঠাৎ মনে হলো পিছনে 7-8 দূরে ছায়ামূর্তির মতো একটা লোক দাঁড়িয়ে। কি সাংঘাতিক ব্যাপার! ভুজঙ্গধর অভিজ্ঞতার কথা বলে গেল। লোকটা অমন কাঠের পুতুলের মতো ঠায় দাঁড়িয়ে কেন জানতে ইচ্ছে করল, তাই ওকে যাচাই করবার জন্য আমি খানিকটা সরে গেলাম। প্রায় 3-4 মিনিট হেঁটে প্ল্যাটফর্মের পূব দিক থেকে এক জায়গায় গিয়ে চুপ করে দাঁড়ালাম। একটু পরে ঘাড় ফেরাতেই দেখি বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ছায়ামূর্তির মতো লোকটা ঠিক আমার পেছনেই এসে দাঁড়িয়েছে। লোকটা যে আপনাকে ফলো করছিল তা কিন্তু পরিষ্কার বোঝা যায়। তারপর কামরায় উঠে লোকটাকে ফের দেখতে পেলেন নাকি? ঠিক বলতে পারবো না। শেষ রাত্রিরে আসানসোলে এখনো বেশ ঠান্ডা। চাদর মুড়ি দিয়ে সর্বাঙ্গ ঢেকে লোকটা এমন নিঃশব্দে দাঁড়িয়েছিল, মনে হয় দিনের আলোতেও এখন ওকে আর চিনতে পারব। গাড়ি প্ল্যাটফর্মে আসতেই ব্যস্তভাবে সবাই কামরাতে উঠতে শুরু করলো। আমি একটা উইন্ডো সিটে বসে পড়লাম। একবার চারপাশে তাকিয়ে লোকটার খোঁজ করলাম, কিন্তু লম্বা বগি ধাপটি মেরে কেউ যদি এক কোনায় বসে থাকে তাহলে আবছা অন্ধকারে তাকে খুঁজে বের করা বেশ শক্ত। লোকটা যে একটা বদ মতলব নিয়ে আপনার পিছনে ঘুরছিল তাতে কোনো সন্দেহ নেই। তাহলে নিশ্চয়ই আমাদের সাবধানে থাকতে হবে। হ্যাঁ, গুপ্তধনের নকশাটা খোয়া গেলেই তো সর্বস্ব চলে গেল। হ্যাঁ, কৌশলটা তো এখনো ফাঁস করিনি হে, তাহলেই বুঝতে পারবে চিন্তার কারণ নেই। গুপ্তধনের নকশাটাও নকল করে আরো দুটো নকশা আমি বানিয়ে ফেলেছি। এমনি দেখলে কিছুই ধরতে পারবে না, মনে হবে বুঝি ওটাই আসল নকশা। কিন্তু দুটো জাল নকশাতেই পাহাড়ে উঠবার রাস্তাটা দক্ষিণের বদলে উত্তরে, আর একবার পশ্চিমে বলে চালিয়ে দিয়েছি। জাল নকশাটা বাঁচাদন নিয়ে যাক, তারপর গুপ্তধন খুঁজে বের করতে গিয়ে নাস্তানাবুদ হয়ে সুসুর করে পাহাড় থেকে নেমে আসবে। ওসব ফালতু কথা ছাড় দেখি। তাহলে এবার আলোচনা বোঝা যাক। শুশুনিয়া অভিযান শুরু করার আগে আমাদের কিভাবে তৈরি হতে হবে তা তো একবার জেনে নেওয়া দরকার। ভুজঙ্গধর হঠাৎ সত্যিনের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পরে বলল, তোমার সঙ্গে এখনো সেভাবে ভালো করে তো পরিচয়ই হয়নি। আরে ওই তো সত্যেন, দুপুরবেলা ওর কথাই তো আপনাকে বলছিলাম। আই সি। ভুজঙ্গধর তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদমস্তকটাকে নিরীক্ষণ করল। বলল, ঠিক। তুমি যে ভালো অ্যাথলিট সেটা তোমার চেহারার গরম দেখেই বোঝা যায়। এবছর ডিস্ট্রিক্ট স্পোর্টসের 3টি ইভেন্টে ফার্স্ট হয়েছে। ইয়েস, আই রিমেম্বার। 200 মিটার হার্ডেলস, 400 মিটার রান আর হাই জাম্পে, তাই না? আশ্চর্য, আপনি তো ঠিক মনে রেখেছেন ভুজঙ্গদা। মগজে অনেক কিছু রাখতে হয় ভাই। পরক্ষণে সত্যেনকে লক্ষ্য করে বলল, তোমার মতো একজন চৌখস অ্যাথলিটের খুব প্রয়োজন ছিল, বুঝলে? আসলে আমরা যে অভিযানে বেরোবো তাতে বিপদ আপদের ঝুঁকি আছে। কখনো হার্ডেলস ডিঙিয়ে পেরোতে হবে, কখনো দৌড়ে নিজেকে বাঁচাতে হতে পারে, আবার হাই জাম্প দিয়ে বাধা বিঘ্ন অতিক্রম করারও প্রয়োজন রয়েছে। কিন্তু ভুজঙ্গদা, আমি তো কখনো হার্ডেলস রেসে নামিনি। পিটি উষার মতো কোনোদিন এশিয়াডে সোনাবাবুর সে স্বপ্ন তো দেখিনি। আবার হাই জাম্পারও নই, 10 মিনিটে দৌড়লে হাঁপিয়ে পড়ি। আমাকে নিয়ে তাহলে কী করবেন? তোমাকে প্রয়োজন অন্য কারণে। একটু আগে বলছি না আমাদের এই অভিযানে বিপদ আপদের ঝুঁকি দুই আছে।
হঠাৎ ঝামেলায় জড়িয়ে পড়লে মাথা কাটিয়ে মুক্তির উপায় তোমাকেই খুঁজে বের করতে হবে। আসলে এই ধরনের অভিযানে বুদ্ধিবল আর বাহুবল দুই লাগে। এই সত্যেনের যেমন প্রয়োজন তেমন তুমিও অপরিহার্য। প্রশংসা শুনে প্রলয় রোমাঞ্চিত। না, ভুজঙ্গদা বলে বেশ, সাজিয়ে গুছিয়ে এমন ঝকঝকে কথা শোনায়। আসলে ইউনিভার্সিটির একজন মেধাবী ছাত্রের মুখে এমনই বুদ্ধিদীপ্ত ভাষা খুবই স্বাভাবিক। আর ভুজঙ্গদা কম বিদ্বান নয়। 3টি বছর রিসার্চ করে থিসিস জমা দিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে নিশ্চয় পিএইচডি পেয়ে গেছে। খাটের ওপর গদি, ওর নিচে নকশাটা সযত্নে লুকোনো ছিল। ভুজঙ্গধর হাত ঢুকিয়ে সন্তর্পণে সেটি টেনে বের করল। টেবিলের ওপর নকশাটা বিছিয়ে ইঙ্গিতে সত্যেন আর প্রলয়কে কাছে ডাকল। ভুজঙ্গধর বলল, নকশাটা ভালো করে লক্ষ্য করো। শুশুনিয়া পাহাড়ের দক্ষিণ প্রান্তে ও পশ্চিমে অনুন্নত পর্বত বাহু দিয়ে ঘেরা এবং পূর্ব দিকে উত্তরের মূল পাহাড় দ্বারা সুরক্ষিত একটি সমতল। একসময় দক্ষিণের পর্বত বাহুর উপর পাথরের সুদীর্ঘ প্রাকার ছিল। এই জায়গাতেই রাজা চন্দ্রবর্মা তার গড় বা গিরিদুর্গ নির্মাণ করেন। পশ্চিম দিকে ছিল দুর্গে প্রবেশের পথ। পাহাড় কেটে তৈরি এই পথটা অন্তত 10 ফুট চওড়া ছিল। এই রাস্তা দিয়ে হাতি, ঘোড়া, রথ সহ মহারাজা চন্দ্রবর্মা সসৈন্যে বেরিয়েছিলেন সমুদ্রগুপ্তের সঙ্গে যুদ্ধ করতে। কিন্তু সেই গুপ্ত গহ্বরটা কোথায় ভুজঙ্গদা, যেখানে চন্দ্রবর্মা তার সমস্ত ধনরত্ন লুকিয়ে রেখেছে? টেবিল থেকে একটা পেন্সিল তুলে নিয়ে ভুজঙ্গধর নকশাটার এক স্থানে প্রলয়ের দৃষ্টি আকর্ষণ করল। বলল, আমার অনুমান গিরিদুর্গের পিছনে একদা বেশ কিছু আম গাছ ছিল। এই আমবনকে তখন আমখাদ বলা হতো। আমখাদ শব্দের মানে বুঝতে পারছো? এখানে একটা খাদ বা গহ্বর ছিল। যুদ্ধে রওনা হওয়ার আগে চন্দ্রবর্মা তার সমস্ত সম্পদ এই গিরি গহ্বরে লুকিয়ে রেখেছে। ওই গহ্বরের মধ্যে চন্দ্রবর্মা কত টাকা করে লুকিয়ে রেখেছিলেন? টাকা কড়ি নয়, বরং হিরে জহরত, সোনাদানা বলতে পারো। রাজারা সামান্য টাকা কড়ি কেন লুকিয়ে রাখতে যাবেন? আচ্ছা, চন্দ্রবর্মার ধনরত্নের অঙ্কটা কি জানা গেছে? তালপাতার সেই পুঁথিতে ধনরত্নের একটা হিসাব আমি পেয়েছি, বুঝলে। চন্দ্রবর্মা তার সঞ্চিত বজ্রমণি, 500 মুক্তাহার, অমূল্য পাথর খচিত দানাভূষণ, অগন্তি স্বর্ণলঙ্কার প্রভৃতি ওই গহ্বরে লুকিয়ে রেখেছিলেন। বজ্রমণি কাকে বলে ভুজঙ্গদা? বজ্রমণি শব্দের অর্থ হিরে, যাকে ইংরেজিতে ডায়মন্ড বলা হয়। 1000টা হিরে! অন্তত 10-15টা হলেও তো আমার কপাল ফিরে যায়। ভাগ্য ফেরাতে 10-15টা হীরের প্রয়োজন নেই। সামান্য বড় গোছের হীরেই যথেষ্ট। 1934 সালের জানুয়ারি মাসে জ্যাকবাস জোনকার দক্ষিণ আফ্রিকার ভাল নদীর গর্ভে একটা 726 ক্যারেট ওজনের হীরে পেয়ে গেল। বাজারে তার দাম হলো $3 লক্ষ, অর্থাৎ এখনকার হিসাবে 35 লক্ষ টাকা। 35 লক্ষ টাকা! এরকম অনেক কাহিনী আছে, আর সেজন্যই তো আমাদের এই দুঃসাহসিক অভিযান। এক মুহূর্ত থামল ভুজঙ্গধর। ঈষৎ হেসে টেবিলের ওপর থেকে একটা কাগজ তুলে বলল, অভিযানের ব্লু প্রিন্ট আমি তৈরি করে ফেলেছি। আজ বৃহস্পতিবার, শনিবার সকালে আমরা রওনা হতে পারি। সকাল 6:30টায় শুশুনিয়া যাবার একটা বাস ছাড়ে। শুশুনিয়া পৌঁছাতে 1.25 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু অত সকালে যাওয়ার দরকার আছে? মানে ভোরবেলায় তাহলে ভাদুল থেকে আসতে হয়। সকালে যাওয়ার দুটো সুবিধা আছে। 6টার সময় রাস্তাঘাট ফাঁকা, লোকজন কম, শুশুনিয়া অভিযানের ব্যাপারটা চাপা থাকে। তারপর দিনের বেলা শুশুনিয়া পৌঁছে নকশার সাথে মিলিয়ে পথঘাট খুঁজে বের করতে বেগ পেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আইডিয়া ভালো। আমাদের অবশ্য খুব ভোরে ভাদুল থেকে রওনা হতে হবে, কিন্তু উপায় নেই। যাই হোক, তাহলে সকাল 6:30টার বাসে শুশুনিয়া যাওয়া ঠিক আছে। ঠিক সেই মুহূর্তে দরজায় একটা টোকা পড়ল। প্রথমে খুব আস্তে, দুবার মনে হলো কেউ ডাকছে। ভুজঙ্গধর চেয়ার ছেড়ে সন্তর্পণে পা টিপে টিপে এগোলো। ছিটকিনি খুলে কপাল ফাঁক করতেই এক ভদ্রলোক নিপাট ভালো মানুষের মতো শুধলেন, এখানে বিহঙ্গবাবু নামে কেউ এসেছেন? বিহঙ্গবাবু? লোকটি ফের বলল, আগে হ্যাঁ হ্যাঁ, বিহঙ্গবাবু তার নাম। বিহঙ্গবাবু?
বলি, আর কি করার আর জায়গা পাননি নাকি? ভদ্রলোক প্রথমে থতমত খেলেন, তারপর নিজেকে সামলে নিয়ে ঈষৎ রহস্যের সুরে বললেন, ইয়ার কি করতে যাবো কেন মশাই? আমি তো বিহঙ্গবাবুকেই খুঁজছি। আজ সকালে আসানসোল থেকে তার এখানে আসবার কথা। আসানসোল থেকে? আমার নাম বিহঙ্গ নয়, ভুজঙ্গধর সেন। বিহঙ্গ? ওই বিহঙ্গ নামে আমি কাউকে চিনি না, বুঝলেন? অশ্বিন কালেও দেখিনি। লোকটি কিন্তু চটেনি, এতটুকু মাথা গরম করল না। শান্ত কণ্ঠে বলল, আশ্চর্য ব্যাপার, বিহঙ্গবাবুর সঙ্গে দেখা করবো বলেই আমি বাঁকুড়াতে এসেছি, অথচ তিনি এখানে আসেননি। তা কেমন করে হয়? আচ্ছা লোক তো মশাই, আপনি বিহঙ্গবাবু এসেছেন কিনা সে খবর ভুজঙ্গদা জানবে কেমন করে? আপনি বরং ম্যানেজারের কাছে গিয়ে খোঁজ করুন। উদয়ন লজে রোজ সকালে 23-24 জন লোক এসে ওঠে। তাদের মধ্যে কে বিহঙ্গ কে পতঙ্গ সে কথা ম্যানেজারই বলতে পারবে। ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে, কিন্তু ঘরের ভিতরে কি আছে গলা বাড়িয়ে তাই যেন সে দ্রুত পর্যবেক্ষণ করল। প্রলয় ব্যাপারটা বুঝতে পেরে হেসে বলল, আচ্ছা, তাহলে আপনি এখন যান, আমরা একটু কাজ করি, কেমন? হ্যাঁ মশাই, জানতো আপনি। বরং বাইরে রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকুন। বলা যায় না, রাত্রিরেও হয়তো বিহঙ্গর দেখা পেয়ে যাবেন। দরজাটা মুখের ওপর সশব্দে বন্ধ করে ভুজঙ্গধর রীতিমতো গম্ভীর হয়ে গেল। ধপাস করে একটা চেয়ারে বসে মাথার চুলে হাত বুলোতে লাগলো। প্রলয় শুধল, ব্যাপার কি ভুজঙ্গদা? লোকটার উপর হঠাৎ করে আপনি কাপ্পা হয়ে উঠলেন। তেমনি মুখ গোঁজ করে বসে রইল ভুজঙ্গধর। গালে হাত রেখে কি ভাবতে লাগলো। প্রায় মিনিট 2-3 পরে বলল, আমার কেমন সন্দেহ হচ্ছে জানো। কি সন্দেহ? মনে হচ্ছে আসানসোল স্টেশনের প্ল্যাটফর্মে এই লোকটাকেই যেন দেখেছি। ভুজঙ্গধরকে বেশ চিন্তিত লাগলো এবার। শুনে সত্যেন প্রায় লাফিয়ে উঠল। কি সাংঘাতিক কথা! আপনাকে ফলো করে সে বাঁকুড়া পর্যন্ত এসেছে? ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে ভাবনার কথা। গুপ্তধনের মতলব আরো লোক এসেছে বোঝা যাচ্ছে। তারা আসানসোল স্টেশন থেকেই ভুজঙ্গদার পিছু নিয়েছে। গুপ্তধন খুঁজে বের করলেও সহজে তা নিয়ে যেতে দেবে না। মুখ তুলে প্রলয় মন্তব্য করল, লোকটা কিন্তু নেহাত ভালো মানুষের মতোই কথা বলছিল। ওটা অভিনয়। আসলে ওর মনে একটা দূরভিসন্ধি আছে। গুপ্তধনের নকশাটা হাতিয়ে নেওয়ার মতলবেও নিশ্চয়ই আমার পেছনে ঘুরছে। দরজার বাইরে দাঁড়িয়েও কিন্তু লোকটা ঘরের ভিতর নজর রেখেছিল। আমার যেটা মনে হয় হলো, ওই খাটের উপর নকশাটার দিকে কিন্তু বারবার তাকাচ্ছিল। জাল নকশাটা যদি বিছানায় ফেলে রাখতেন তাহলে এত ভাবনার কারণ ছিল না। জাল নকশাটা অবিকল আসল নকশার মতো দেখতে, তাই না ভুজঙ্গদা? অবিকল একরকম, শুধু ড্রয়িং এর মধ্যে যা মারপ্যাচ রয়েছে তাই দূর থেকে সেটা জাল না আসল সেটাই টের পাওয়া কঠিন। লোকটা কোথায় গেল বরং খোঁজ করা যাক। একবার ধরতে পারলেই বাঁচাধনের মতলবটা কি তা জোর করে বের করে নেব। হ্যাঁ, তাই চলো। বিহঙ্গবাবুর খোঁজে যদি লোকটা অন্য কোনো ঘরে ঢুকে থাকে। নকশাটা চটপট ছোবড়ার গদির নিচে চালান করে দিল ভুজঙ্গ। বিছানার চাদরটা টেনে দিয়ে বলল, যাও, এবার তোমরা সেই বিহঙ্গের খোঁজে বেরিয়ে পড়ো। তবে দরজাটা আমি বন্ধ করে দিচ্ছি, ফিরে এসে টোকা মারলেই খুলে দেবো। ঘর থেকে বেরিয়ে প্রলয় বলল, আগে ম্যানেজারের কাছে চলে যাই। বিহঙ্গবাবুর খোঁজে ওর চেম্বারে কেউ গিয়েছিল কিনা সেটাও জানা যাবে। তার আগে হোটেলটা একবার চক্কর দিয়ে এলে হয় না? বিহঙ্গবাবুর খোঁজে যদি সে অন্য তলায় গিয়ে থাকে। প্রলয় রাজি হলো। সত্যেন মন্দ বলেনি। লোকটার খোঁজ না পেলে শেষ পর্যন্ত ম্যানেজারের কাছেই যেতে হবে। তার আগে হোটেলটা একবার চক্কর দিলে সন্দেহ ঘুঁচে যায়। লোকটার দেখা না পেলে বুঝতে হবে বিহঙ্গ উড়েছে। 4 তলা হোটেল। 2 বন্ধু লঘু পায়ে সমস্ত ফ্লোরে ঘুরে বেড়ালো। 4 তলা থেকে গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ নিচের থেকে ওপর তলা পর্যন্ত। কিন্তু বিহঙ্গবাবুর চিহ্ন মাত্র নেই। একজন চাকরকে জিজ্ঞেস করতে সে বলল, মিনিট 10 আগে একজন লোককে 3 তলা থেকে নিচে নেমে যেতে দেখেছি। তারপর যে কোথায় গেল তা বলতে পারবো না।
হোটেল থেকে বেরিয়ে দুজনে রাস্তায় এসে দাঁড়ালো। 8টা বাজে। মফস্বল শহর, এদিকটায় বাজার দোকানপাট আছে বলে এখনো লোকজন চোখে পড়ে। তাও 7:30 হতেই অধিকাংশ দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গেছে। এদিক ওদিক তাকিয়ে লোকটার টিকি দেখা গেল না। হতাশ ভঙ্গি করে সত্যেন বলল, চল এবার ম্যানেজারের কাছে একবার খোঁজ করি, যদি সে কিছু খবর দিতে পারে। অগত্যা ঘষা কাচের পার্টিশন দেওয়া ঘরটায় ম্যানেজারকে পাওয়া গেল। হোটেলের একজন কর্মচারীর সঙ্গে সে কথা বলছিল। লোকটা না বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হলো। মিনিট 5 বাদেই ম্যানেজারকে খালি পাওয়া গেল। সুইং ডোর ঠেলে ভিতরে ঢুকতেই কালো মোটা মতন লোকটি মুখ তুলে তাকালো। প্রলয়কে লক্ষ্য করে জিজ্ঞেস করল, কি ব্যাপার, ভুজঙ্গধর বাবুকে পাওনি? আগে ইয়ে মানে ওই ভুজঙ্গদার সঙ্গে মানে দেখা হয়েছে। আবার কাউকে দরকার নাকি? ঠিকই ধরেছেন। ইয়ে মানে ওই কিছুক্ষণ আগে এক ভদ্রলোক ভুজঙ্গদার ঘরে ওই যাকে বলে বিহঙ্গবাবু নামে একজনের খোঁজ করছিলেন। বিহঙ্গবাবু? হ্যাঁ, নামটা কেমন খটোমটো লাগছে, তাই না? বিহঙ্গবাবু আবার মানুষের নাম হয় নাকি? যা বলেছেন আপনি। অথচ লোকটা বিহঙ্গবাবুর খোঁজে হোটেলের 304 নম্বর ঘরে টোকা দিয়েছে। তা তোমরা সেই বিহঙ্গবাবুর খোঁজে বেরিয়েছো নাকি? আগে ঠিক তা নয়। চন্দ্রবর্মার গুপ্তধন ভুজঙ্গবাবুর খোঁজে? মাথার চুলে হাত বুলিয়ে ম্যানেজার যেন একটা জটিল অঙ্কের সূত্রের সন্ধান করল। অনেকক্ষণ পরে বলল, হ্যাঁ, মনে পড়েছে। তোমরা চলে যাওয়ার একটু পরেই এক ভদ্রলোক ভুজঙ্গবাবুর খোঁজে এসেছিলেন। আশ্চর্য। আচ্ছা, কেমন দেখতে লোকটাকে? লম্বা না বেটে? লম্বা। রং ফর্সা না কালো? কালো। চিবুকের পাশে ছোট একটা কাটা দাগ আছে? হ্যাঁ হ্যাঁ আছে। মাথার চুল ছোট করে ছাঁটা? ঠিক তাই। গায়ে একটা বিস্কুট রঙের পাঞ্জাবি, পরনে ধুতি। ম্যানেজার সায় দিল। ইউরেকা! ম্যানেজার ভ্রু কুঁচকে বিরক্তির সঙ্গে শুধল, এটা কি বললে তুমি? আগে একা নয়, ইউরেকা। গ্রিক পণ্ডিত আর্কিমিডিস, আরে তিনি যখন তার বিখ্যাত সূত্রটি আবিষ্কার করলেন, সেই মুহূর্তে এই উক্তিটি তিনি করেছিলেন। খানিক আগেই ভদ্রলোক চলে গেলেন। যাওয়ার সময় ভুজঙ্গবাবুর নামে একখানা চিঠি রেখে গেছেন। চিঠি? সত্যেন আর প্রলয় মুখ চাওয়াচাওয়ি করল। ম্যানেজার মুখ তুলে 304 নম্বর ঘরের খোপের দিকে তাকিয়ে বলল, ওই তো চিঠিখানা পড়ে আছে, আর একটু বাদেই 3 তলার বেয়ারা গিয়ে পৌঁছে দিয়ে আসতো। আমরা তো ভুজঙ্গদার কাছে যাচ্ছি, চিঠিখানা আমাদের হাতে দিতে পারেন। নিয়ে যাও। ম্যানেজার নিরাসক্ত দৃষ্টিতে একটা বেয়ারাকে ডেকে চিঠিখানা দিতে বলল। প্রলয় জিজ্ঞেস করল, আচ্ছা, ভদ্রলোক এসেই ভুজঙ্গদার খোঁজ করলেন? হ্যাঁ, ভুজঙ্গধরের নাম করে বললেন উনি আসানসোল থেকে আজ সকালে এসেছেন। দেখছি সব খবর রাখে। ওই ভদ্রলোক কোথায় উঠেছেন জানেন? মানে আপনাকে কিছু বলেছিলেন? না। আচ্ছা, এই লোকটিকে আপনি আগে কোথাও দেখেছেন? না। মিনিট খানেক বাদে দুজনে 304 নম্বর ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দিতে ভুজঙ্গধর কপাট খুলল। লক্ষ্য করল ভ্রু কুঁচকে প্রলয় গম্ভীরভাবে কি যেন চিন্তা করছে, আর সত্যেন বোধহয় সামান্য ভয় পেয়েছে বলে মনে হলো। অত গম্ভীর কেন? হ্যাঁ, বিহঙ্গবাবুর দেখা পাওনি তো? মাথা নেড়ে সত্যেন নেতিবাচক জবাব দিল, বাঁচা গেছে। উফ, লোকটা যা দুশ্চিন্তায় ফেলেছিল। দুশ্চিন্তা এখনো কাটেনি ভুজঙ্গদা।
আপনার অনুমানই বোধহয় ঠিক। এই লোকটাই আসানসোল স্টেশন থেকে আপনাকে লক্ষ্য করছিল। মাথার চুলে হাত বুলিয়ে ভুজঙ্গ জানালো, হ্যাঁ, সে কথা তোমাদের তো আগেই বলেছি, কিন্তু তুমি কোনো প্রমাণ পেলে নাকি? জলজ্যান্ত প্রমাণ। লোকটা উদয়ন লজে ঢুকে প্রথমেই ম্যানেজারের কাছে চলে যায়। ম্যানেজারের কাছে? হ্যাঁ, সব কথা শুনে ম্যানেজার তাকে 304 নম্বর ঘরে পাঠিয়ে দেয়। আই সি। ভুজঙ্গধর মাথার চুলে ফের হাত বুলিয়ে নিল, বলল, ব্যাপারটা বেশ জটিল মনে হচ্ছে। ম্যানেজারের কাছে লোকটা গিয়ে কার নাম করেছিল জানেন? ভুজঙ্গধর সেনের। ম্যানেজারকে স্পষ্ট বলেছে সেও সকালের ট্রেনে আসানসোল থেকে এসেছে। সব বিহঙ্গ টিহঙ্গ পরে বানানো। ভুজঙ্গধরকে রীতিমতো উদ্বিগ্ন দেখালো। মনে হলো ব্যাপারটা নিয়ে সে বেশ চিন্তাভাবনা করছে। হোটেল থেকে ছেড়ে যাওয়ার আগে লোকটা ম্যানেজারের সঙ্গে দেখা করে আপনার নামে একটা চিঠিও দিয়ে গেছে তাকে। কি আশ্চর্য, আমার নামে চিঠি? ওই দেখি চিঠিখানা। পকেট থেকে চিঠিখানা বের করে প্রলয় তার হাতে দিল, বলল, পড়ে দেখুন। খামটা আঠা দিয়ে জোড়া, তাই আর চোখ বুলোতে পারিনি। খস করে খামখানা ছিঁড়ে ভুজঙ্গ চিঠির ওপর ঝুঁকে পড়ল। কাগজটা দ্রুত চোখ বুলিয়ে জিজ্ঞেস করল, চিঠিখানা ম্যানেজার দিয়েছে? হ্যাঁ, 304 নম্বর ঘরের খোপেই পড়েছিল। আমরা না আনলে হয়তো ফ্লোরের বেয়ারাই পড়ে দিয়ে যেত আপনাকে। চিঠিখানা পড়ুন না ভুজঙ্গদা, কি লেখা আছে ওতে? আর বাক্য ব্যয় না করে ভুজঙ্গ ধীরে ধীরে চিঠিখানা পড়ল। প্রিয় ভুজঙ্গ, আসানসোল স্টেশনের প্ল্যাটফর্মে দেখেই সন্দেহ হলো, মুখটা যেন বড় চেনা। তুমি যে সেই ভুজঙ্গ, তখনই সে কথা মনে পড়ল। বছর 2 আগে জামুরিয়া কলিয়াড়িতে এক রাত্রির আমার অতিথি ছিলে। রাজা চন্দ্রবর্মার গুপ্তধনের গল্প তোমার মুখে শুনেছি। তখনই কথা ছিল তালপাতার পুঁথি ঘেঁটে শুশুনিয়া পাহাড়ের গুপ্ত গহ্বরের নামার নকশাটা উদ্ধার করতে পারলে দুজনে মিলে একদিন অভিযানে বেরিয়ে পড়ব। কিন্তু ভোর না হতেই কখন যে নিখোঁজ হলে আমরা কেউ তা টের পাইনি। তারপর তোমাকে যে কত খুঁজেছি সে কথা আর কি বলবো। হঠাৎ শেষ রাত্রিরে প্ল্যাটফর্মে দেখা। আসানসোল স্টেশনে যখন বাঁকুড়ার গাড়িতে উঠে বসলে তখন মতলব বুঝতে দেরি হলো না। শুশুনিয়া পাহাড় নিশ্চয় গন্তব্যস্থল। নকশাটা আগেই উদ্ধার হয়েছে, সুতরাং তোমাকে নিঃশব্দ ফলো করে চলে এলাম। উদয়ন লজে উঠতে দেখে ভাবলাম সন্ধ্যের পর তোমার ঘরে ঢুকে অন্য একজনের খোঁজ করব। চিনতে পেরে নিশ্চয়ই তুমি ভুল শুধরে দিয়ে বুকে টেনে নেবে, কিন্তু গুপ্তধনের নেশায় বিভোর হয়ে থাকলে অন্য কারো কথা মনে থাকবে কেন? তাই আমার ওপর চোটে উল্টে 2 কথা শুনিয়ে দিলে। কিন্তু একটা কথা জেনে রেখো, রাজা চন্দ্রবর্মার 1000টা হিরে, 500 মুক্তাহার, প্রস্তর খচিত নানা ভূষণ এবং অসংখ্য স্বর্ণালঙ্কারের কথা আজও ভুলিনি। আমাকে ফাঁকি দিয়ে কোনোদিন তা ভোগ করতে পারবে না, তাই ছায়ার মতো তোমার পিছনে রয়েছি, সাবধান। চিঠি পড়া শেষ করে ভুজঙ্গধর চোখ তুলে কি যেন ভাবছিল। কটিকে চেনেন নিশ্চয়? ইতি কৃতান্ত। শুনলেন চন্দ্রবর্মার গুপ্তধনের প্রথম পর্ব। দ্বিতীয় এবং অন্তিম পর্ব আসবে আগামী রবিবার। গল্প পাঠে অরূপ কুমার দেব, প্রলয়ের চরিত্রে অচ্যুতা সাহা, সত্যেনের চরিত্রে শুভম মিত্র, ম্যানেজার রাহুল অধিকারী, রিক্সাওয়ালা চাকর ও ভুজঙ্গধরের চরিত্রে শুভজিৎ ভট্টাচার্য, এক ভদ্রলোক, একটি লোক ও দারোগার চরিত্রে অরূপ কুমার দেব, সর্দার রামানুজন অচ্যুতা সাহা, পুলিশ সুপার প্রফেসর হার্ডির চরিত্রে সৌমদিত্য রায়, হরিচরণের চরিত্রে রাহুল অধিকারী, গ্রাফিক্স ও পোস্টার এডিটিং পৌলুমি চ্যাটার্জি, শব্দগ্রহণ ও আবহে নীলাভ চ্যাটার্জি ও মধুরিপাম ঘোষ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সম্রাট রায়। গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানান। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন। আরও এইরকম গল্প শুনতে নিচের রেড বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। আজ তবে এইটুকু থাক। আগামী দিনে আবারও আমরা আপনাদের সামনে হাজির হব গল্পের সম্ভার নিয়ে।
ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।